রাতে কয়েকবার ঘুম ভেঙে যেত, মানে ভোর হচ্ছে না কেন, মানে এটা একটা মানে এটা মানে অস্বাভাবিক ব্যাপার। এবং আপনার আসলে ঈদের ছুটি সাধারণত কোথায় কাটানো হয়, গ্রামে না শহরে, নাকি কখনো কখনো দেশের বাইরে? দর্শক, স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে ঈদের বিশেষ আয়োজন আড্ডা ও সাফল্যের গল্প অনুষ্ঠানে। সবাইকে ঈদ মোবারক। আমরা এই অনুষ্ঠানে আজকে এমন একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন যিনি গল্পটা খুব সাদামাটা, ছোট্ট একটা বাইং হাউস দিয়ে শুরু করে তিনি এখন বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশ বান্ধব সবুজ কারখানার অন্যতম রূপকার, যার হাত ধরে আসলে বাংলাদেশে প্রথম পরিবেশ বান্ধব পোশাক কারখানার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলে। এবং তার সংগ্রামের গল্প তো শুনবই, একই সাথে আমরা ঈদের খুঁটিনাটি বিষয় নিয়েও আড্ডা দিব তার সাথে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিকেএমই এর সাবেক সভাপতি এবং একই সঙ্গে প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল হক। ঈদ মুবারক। ঈদ মোবারক। আজকে আমরা আপনাকে পেয়েছি, আমরা আনন্দিত। সবুজ কারখানার একটা বড় রূপান্তর আমাদের দেশে হয়েছে, সেই গল্প নিশ্চয়ই শুনবো। তার আগে ঈদ নিয়ে একটু আপনার ভাবনা জানতে চাইবো, যে ছোটোবেলার ঈদ, একালের ঈদ, ব্যবসায়ী হিসেবে কি একটু ঈদ আনন্দের অনুষঙ্গ হয়ে আসে নাকি বাড়তি চাপ হিসেবে আসে? খুব ভালো প্রশ্ন করেছেন। যে ঈদের যদি প্রেক্ষাপটটা দেখি, আমরা যদি ছোটোবেলার ধরি, তখন তার ব্যবসায়ী ছিলাম না। ছোটোবেলার ঈদ আমার কাছে মনে হয় যে ছোটোবেলার আমরা যে ঈদটা যেভাবে আনন্দ উপভোগ করেছি, কেন জানি মনে হয় এখনকার যারা মানে শিশু বা কিশোর, তারা ঠিক ওই রকম মানে অনুভব করে না। এর হয়তো বাস্তবিক কিছু কারণ আছে। কারণ আমাদের সময় ঈদ ছিল সারা বছরের অপেক্ষার একটা উপলক্ষ, যে এই ঈদের দিন আমরা আনন্দ করব। আমাদের বাড়ি থেকে বের হওয়ার স্বাধীনতা ছিল না, ঈদের দিন একটু স্বাধীনতা পেতাম। মানে বিনোদনের অনুষঙ্গগুলো খুবই কম ছিল আর কি, যে মানে টেলিভিশন সব বাসায় ছিল না, রেডিও। কিন্তু এখনকার ছেলে মেয়েদের তো বিনোদনের সঙ্গীর কোনো অভাব নেই। সো ঈদ তাদের জন্য ঠিক আমাদের সময় যে একটা বাড়তি আনন্দ, বাড়তি উৎসাহ, উদ্দীপনা, ওইটা হয়তো একটু কমতি আছে। আমার খেয়াল আছে ছোটোবেলায় ঈদের সময় আমাদের বাসায় একটা ছোট্ট টেবিল ঘড়ি ছিল। টেবিল ঘড়ি তো এখন দেখা যায় না বললেই চলে, বাট আমাদের সময় টেবিল ঘড়ি খুব কমন একটা বিষয় ছিল ছোটোবেলায়। সো আমি ওই টেবিল ঘড়ি মাথার কাছে নিয়ে ঘুমাতাম, এবং রাতে কয়েকবার ঘুম ভেঙে যেত, মানে ভোর হচ্ছে না কেন, মানে এটা একটা মানে এটা মানে অস্বাভাবিক ব্যাপার। ঈদের চাঁদ রাত, যেটা আমি বলি, চাঁদ রাতে ঘুমে ভোর হলে ঈদ হবে, মানে কতক্ষণে ভোর হবে। 2-3বার জেগে ঘড়ি দেখতাম 2টা বাজে, ঘড়ি দেখতাম 3টা বাজে, ঘড়ি দেখতাম 4টা বাজে, ভোর আর হচ্ছে না। তো এই যে ঈদকে ঘিরে একটা আনন্দ, বা মানে দর্জির কাছে কাপড় বানাতে দিতাম, 2 দিন পর গিয়ে খোঁজ নিতাম কাপড়টা হয়েছে কিনা, সেই জামাটা কাউকে দেখানো যাবে না। তো এই যে বিষয়গুলো, এইগুলো বোধহয় এখনকার পারিপার্শ্বিক অবস্থার কারণে এই বিষয়গুলো মিসিং। আর এখন যদি আমার কথা বলেন, এখন আপনি খুব ভালো কথা বলেছেন, ঈদকে এখন আনন্দ হয়ে আসে না, মানে অনেকগুলো মানুষের দায়িত্ব। হ্যাঁ, ধরুন আমাদের এখানে প্রায় 2000 লোক কাজ করে। সো মানে আমার ঈদের অর্থ সংগ্রহের আগে আমাকে নিশ্চিত করতে হয় যে প্রত্যেকটা লোক ঈদের মানে সঠিক সময়ে বেতন এবং বোনাসটা তারা পেয়েছে কিনা। সো এইটা শুধু আমি না, আমার মনে হয় আমার মতো যারা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা ব্যবসায়ী আছেন, গার্মেন্টস সেক্টরের কথা এই জন্য বলি যে গার্মেন্টস সেক্টরকে নিয়ে আপনারা সাংবাদিক থেকে শুরু করে সকলেরই একটা বিশেষ মানে দৃষ্টি থাকে, যে আমরা ঠিক সময় মতো বেতন দিলাম কিনা, বোনাস দিলাম কিনা। এবং বাংলাদেশে আর কোনো সেক্টরে হয়তো এত শ্রমিকও কাজ করে না। তো সব মিলিয়ে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদের আমার মনে হয় ঈদটা এখন একটু বাড়তি মানে বোঝা আমি ঠিক বলবো না, বাড়তি একটা মানসিক চাপ নিয়ে আসে, এবং এর ভিতরেই এটা একটা বাড়তি আনন্দ আছে। সো এই আনন্দটা আবার ওই আনন্দের মতো, যে ঈদের মানে ছোটোবেলার যে আনন্দ, জামা কাপড় বানানোর, সেই আনন্দটা মনে হয় এখন একটু কনভার্ট হয়ে গেছে ভিন্ন রূপে। আমরা যখন সুষ্ঠুভাবে ঈদ করতে পারছি, আমাদের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে নিয়ে, এবং হাজার হাজার লোকের মানে ঈদের আনন্দটা আর্থিকভাবে আমরা নিশ্চিত করতে পারছি। সো সেই আনন্দটা আবার একটু অন্যরকম। নিশ্চয়ই, বিশেষ করে চাকরি দিতে পারার তো একটা আত্মতৃপ্তি থাকেই, কর্মসংস্থান তৈরি করবার। একজন ফজলুল হক হয়ে ওঠার পেছনে তো অনেক চড়াই উতরাই, অনেক সংগ্রামের গল্প আছেই, সেটি আমরা হয়তো দর্শকদেরকে বলবো। পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে কোথাও মনে হয় কিনা যে পরিবারের দিক থেকে অভিযোগ চলে আসে, সময় দেওয়া হচ্ছে না?
কাজের চাপ, ব্যবসার চাপ? এটা আমার মনে হয় যে সব পরিবারেই মানে সব স্বামীদেরকে এই কথাটা শুনতে হয়। বাট আমি সচেতনভাবে চেষ্টা করি যে পরিবারকে যথেষ্ট সময়, যদিও আমাকে এই অভিযোগ প্রতিদিনই শুনতে হয়। হ্যাঁ, আমি মানে আমার মনে হয় যে আমি বিকেএমের সভাপতি হিসাবে যে 6 বছর দায়িত্ব পালন করেছি, সেই 6 বছর আমাকে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছে। মানে সারাদিন আপনারা দেখেছেন তখন হয়তো মানে যে আমাকে বিভিন্ন রকম সভা, সেমিনার, পলিসি মেকিং, মিটিং, আপনাদের টক শো সব মিলিয়ে টিলে মানে একটা কঠিন ব্যস্ত, আমার লাইফের সবচেয়ে ব্যস্ততম সময় ওই 6 বছর যদি আমি বলি। ওই 6 বছর জীবনের থেকে বাদ দিলে মানে আমার বাকি সময় আমি চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার জন্য। যদিও আমি জানি যে আমার পরিবারের সদস্যরা যারা এই অনুষ্ঠান এখন দেখছেন তারা হয়তো মিটিমিটি হাসছেন, বা আমাকে এখনই হয়তো যখন প্রচার দেখবে তারা আমার উপরে, তারা আমার দিকে একটু ভিন্নভাবে তাকাবে যে আমি, আমাদের অভিযোগ আছে তাদেরকে আমি সময় দিই না। বাট আমি সচেতনভাবে চেষ্টা করি যে পরিবারকে, কারণ আমি পরিবারকে মানে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে সবসময় বিবেচনা করি। যথেষ্ট সময় দেওয়া বলেন বা যথেষ্ট খেয়াল চেষ্টা থাকে। আমরা জানি যে আপনি দেশের একজন সফল উদ্যোক্তা, সবুজ কারখানার প্রথম সবুজ কারখানার মালিক, এবং আপনার আসলে ঈদের ছুটি সাধারণত কোথায় কাটানো হয়, গ্রামে না শহরে, নাকি কখনো কখনো দেশের বাইরে? প্রথমত হচ্ছে খুবই মানে এই জায়গাটা একটু মানে আমি একটু অন্য বিভিন্ন কারণে একটু ভিন্ন ধরনের জীবনযাপন করি। আমার জন্ম আসলে নারায়ণগঞ্জে। আমাদের পৈতৃক বাড়ি পাবনার সঙ্গে আসলে আমার ঠিক আত্মিক যোগাযোগটা ওইখানে আমাদের বাড়িঘর আছে, সবই আছে, বাট ওইখানে যাওয়া হয় না আমার পরিষ্কার। সো ফলে আমার ঈদ, আমার এখন পর্যন্ত আমার প্রতিটা ঈদ, আমার জীবনের প্রতিটা ঈদই নারায়ণগঞ্জে কেটেছে। এবং আমি ঈদ উপলক্ষে কখনো মানে ঈদের ছুটিতে বিদেশে বেড়ানো এখনও হয়নি। এমন হয়েছে যে ব্যবসায়িক কাজে হয়তো ঈদের পরপরই বাইরে চলে যেতে হয়েছে, এটা 2-1 হয়তো হয়েছে, কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি বলা যায় যে ঈদের দিন মানে আমার জীবনের সব কয়টা ঈদই নারায়ণগঞ্জে কেটেছে। তো আমি একটু হয়তো একেবারেই একটু ব্যাকডেটেড বলতে পারেন। না, অনেক সময় হয় না যে পরিবারকে নিয়ে একটু সময় দেওয়া, সারা বছর সুযোগ হয় না পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়া? আমরা ঈদের ছুটিতে বেড়ানোটা খুব পছন্দ করি না ভিন্ন কারণে কি, এই যে এত ভিড় থাকে সব জায়গাতে। সো এইটা মানে আমরা আসলে এই জন্য ঈদের ছুটিকে কেন্দ্র করে কখনো মানে পারিবারিকভাবে বেড়াইতে আমরা কখনো যাইনি। একেবারে ঈদের কোর যেই 2-4-5 দিন, এই কটা দিন আমরা আসলে এই পারিবারিক আবহাওয়াতে থাকি, আত্মীয় স্বজনের বাসায় যাই। একেবারেই ট্রেডিশনাল বাঙালি পরিবার যেভাবে ঈদ পালন করে, আমাদের পরিবার ঈদ পালনটায় মানে আপনার যারা মানে অতিথি তাদের ভিতর হয়তো আমি এত ব্যতিক্রম যে আমরা একেবারেই ট্রেডিশনাল ওয়েতে ঈদগুলো উদযাপন করি। নিশ্চয়ই সেটার তো একটা আলাদা মজা রয়েছেই পরিবারের সাথে সময় কাটানো। ঈদের সময় কখনো এমন হয়েছে কিনা যে নিজে রান্না করেছেন অথবা পরিবারকে খাইয়েছেন? এইটা আমি আসলে এই মানে আমার পরিবারের সদস্যরা নিশ্চয়ই এখন হাসবে শুনে, কারণ আমি চা কফি বানানো ছাড়া সম্ভবত আর কিছু শরবত বানাতে পারি আর কি, যেগুলি বানানোর জন্য আপনি কিছু জানতে হয় না আর কি, আপনি এমনি পারবেন। হ্যাঁ, ওইগুলো ছাড়া আমার হয় না। কিন্তু আমার ছেলেরা আমার মেয়ের চেয়ে আমার বিশেষ করে বড় ছেলে এবং আমার ছোট ভাইয়ের ছেলে, আমার ছোট ভাই মারা গেছে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, ছোট ভাইয়ের ছেলে আমাদের সঙ্গেই থাকে, আমরা জয়েন্ট ফ্যামিলি হিসেবেই থাকি। তো আমার বড় ছেলে এবং মানে আমার ছোট ভাইয়ের ছেলে, এরা আবার মানে রান্নায় খুবই পারদর্শী, তাদের একটা বিশেষ ঝোঁক আছে। তো আমার যেই মানে ঘাটতিটা, এইটা আমার মনে হয় আমার বড় ছেলে এবং আমার ছোট ভাইয়ের ছেলে তারা পূরণ করে দিয়েছে। তো ঈদ উপলক্ষে বা বাসায় কোনো অনুষ্ঠান থাকলে তারা কোনো পূর্ণাঙ্গ আয়োজন না করলেও তাদের স্পেশাল কোনো রেসিপি নিয়ে তারা প্রত্যেক উপলক্ষতে তারা হাজির হয়। আমরা জানি যে আপনি ব্যক্তি জীবনে অনেক সাদামাটা জীবনযাপন করার চেষ্টা করেন, এরপরেও ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের অনেক কৌতূহল থাকে, জানতে চায় আপনার পছন্দের পোশাক। আমি নিজে আপনাকে এক যুগ ধরে একই রকম দেখছি, একরকম। ঈদে আসলে কি পরা হয়? ঈদের দিন নর্মালি যেহেতু ট্রেডিশনালি আমাদের পাঞ্জাবি মানে একটা দেশ, সাধারণত ঈদের আবহাওয়ায় যে কয়দিন থাকে আর কি, ধরেন ঈদ তো ঈদের দিনই না, ঈদের পরও 3-4-5 দিন, এই কয়দিন চেষ্টা করি যে মানে পাঞ্জাবি পরার। তো আমার আবার আরেকটা খারাপ রোগ আছে যে আমি পাঞ্জাবির সঙ্গে ট্রেডিশনাল যে পায়জামা, এইটা পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেন জানি। হ্যাঁ, তো আমি সাধারণত প্যান্টের সঙ্গে পায়জামা পরি। এটা আবার অনেকে সমালোচনা করে, অনেকে খুবই মানে অনেকের কাছে খুব নিন্দনীয় বিষয়, বাট আমি এখনকার মতোই আর কি, অভ্যস্ততাটা এইরকমই। তো ঈদের প্রধান পোশাক মানে প্যান্ট পাঞ্জাবি বলতে পারেন, পায়জামাও কখনো কখনো পরা হয়। আর খাবারের ক্ষেত্রে আপনাকে অনেক বছর ধরে আমরা প্রায় একই রকম চেহারা দেখছি, আমি নিজে এক যুগের বেশি সময় আপনাকে চিনি। কি ধরনের খাবার খেয়ে থাকেন?
ঈদ উপলক্ষে নর্মালি মানে একেবারেই যে আমি খাবার দাবার ব্যাপারে খুবই সাদামাটা, আমার খুব বিশেষ কোনো চাহিদা নেই। মানে আমার ওয়াইফের হয়তো খুব বেশি এই বিষয়ে কমপ্লেন নাই, যে অনেকে থাকে আমি ওইটা খেতে চাই, আমি ওইটা খেতে চাই, মানে তার হয়তো উল্টা কমপ্লেন যে আমি মানে এরকম আবদার সাধারণত করি না আর কি। তো নর্মালি খাবার যেটা ঈদ উপলক্ষে, বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে তো আপনার গরুর মাংসের রেসিপি মানে সব বাড়িতেই কম বেশি থাকে, তো সেটা আমাদের এখানেও থাকে। সো আমার বিশেষ খুব বেশি চাহিদা নেই, কিন্তু আমাদের একটা চাহিদা থাকে যদি ঈদের সময় কখনো একটু বৃষ্টি টিষ্টি হয় বা একটু ঠান্ডা পড়ে, খিচুড়িটা মানে অবশ্যই মানে এটা একটা বাড়তি চাহিদা থাকে, খিচুড়ির প্রতি একটা বাড়তি লোভ থাকে। আর খাবার দাবারের আমার যদি বিশেষ লোভের কথা বলেন, মিষ্টান্ন জাতীয় খাবার, বিশেষ করে এই আমের সিজনে আমের প্রতি আমার মানে পছন্দ নয়, এটা আমি দুর্বলতা বলতে চাই, যে আমার একটা বিশেষ ধরনের দুর্বলতাই আছে, যে আম যতদিন থাকবে ততদিন রাতের বেলা মানে আম থাকতেই হবে আমার মেনুতে। একটু কি পারিবারিক জীবন নিয়ে বলবেন কিনা, যে আপনার পরিবারে কে কে আছে, তারা কে কি করছে, আপনার ছেলেমেয়েরাও কি আসলে ব্যবসায়ী হতে চায়, তারাও কি একই রকম স্বপ্ন দেখে কিনা? এখন যদি পরিবার ধরেন, প্রথমত যদি পরিবারে যে মানে সবচেয়ে বড় জিনিস আমার বাবা মা মানে জীবিত নেই এখন, একদম পরিবার বলতে আমার কোর ফ্যামিলি, আমরা যেই বাড়িতে থাকি, আমি, আমার ওয়াইফ, আমার দুই ছেলে বিয়ে করেছে, তাদের স্ত্রী এবং আমার মেয়ে। এবং যেটা আমি এর আগে প্রসঙ্গক্রমে বলছিলাম যে আমার ছোটো ভাই অনেক আগেই মারা গেছে, 26 বছর আগে, এবং তার স্ত্রী এবং তার একমাত্র ছেলে সন্তান, এই নিয়ে আমাদের মানে মূল যে পরিবারটা, সবাই মিলে একসাথে যৌথভাবে আমরা সবাই মিলে একসঙ্গে যৌথভাবে বসবাস করি। এবং মানে কিন্তু আজকালকার দিনে একটু কম দেখা যায়। এবং এটা ধরুন আমার দুই ছেলে, প্রথম বড় ছেলে বিয়ে করেছে 5 বছর, ছোট ছেলেও বিয়ে করেছে প্রায় 3 বছর। সো আমরা একসঙ্গেই থাকি। এবং মানে আমার ওই যে বললাম, আমি একেবারে ট্রেডিশনাল মিডল ক্লাস বাঙালি ফ্যামিলির যেই স্পিরিট বলেন, ধারণা বলেন, সেটাকে ধারণ করার চেষ্টা করি বা সেভাবেই মানে জীবনযাপন করছি। সো আমার ইচ্ছা আছে যে আল্লাহ যতদিন মানে জীবিত রেখেছেন, যাতে করে মানে সবাই মিলে একসঙ্গে থাকতে পারি। একটাই জীবন, সবাই মিলে একসঙ্গে সুখ দুঃখ মানে ভাগাভাগি করি। এখন আমি জানি না পরে আমার ছেলে মেয়েরা কী ভাবছেন। আপনার ছেলেরাও কি ব্যবসা দেখছেন কিনা? আমার বড় ছেলে এই ব্যবসাতে কিছুদিন সে অংশগ্রহণ করার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যবসায়ের যে জটিলতা, যে চ্যালেঞ্জ, সম্ভবত মানে এখনকার জেনারেশনই এই এত চ্যালেঞ্জ নেওয়ার মতো করে বড় হয়নি। ব্যাপারটা এরকম, কারণ আমরা যত চ্যালেঞ্জ নিয়ে বড় হয়েছি, যত চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিদিন আমাদের চলতে হয়েছে, আমাদের ছেলেমেয়েরা ঠিক অত চ্যালেঞ্জ নিতে পছন্দ করছে না। তো ফলে আমার বড় ছেলে এখন নিজেই অ্যাপারেল না হলেও সে একটা মানে ক্যাপ, যেটা আমরা মাথায় দিই ক্যাপ, এই ক্যাপের একটা লোকাল ব্র্যান্ড তৈরি করেছে। আলহামদুলিল্লাহ এই ক্যাপটা যথেষ্টই ভালো ব্যবসা করছে বলেই আমি শুনি ওর কাছে, আমি জানি না ঠিক, কারণ আমার কাছে মনে হয় ক্যাপ কারা পরে আমি কাউকে পড়তে দেখি না। আমি ওকে মাঝে মাঝে বলি যে তোমার ক্যাপ কারা কিনে, আমি তো দেখি না, কাউকে তো ক্যাপ পড়তে দেখি না। আর আমার ছোট ছেলে ও এখন নিজে একটা সফটওয়্যার কোম্পানি দিয়েছে। আমাদের পারিবারিক সফটওয়্যার একটা ব্যবসা, এমনি ছোটোখাটো একটা ব্যবসা আগে থেকেই ছিল, বাট ও একটা আলাদাভাবে সফটওয়্যারের দিয়েছে। ও সবসময় একটু আলাদা থাকতেই পছন্দ করে, এরকমভাবেই বড় হয়েছে। আর আমার ছোটো ভাইয়ের ছেলে, সেও আমার পরিবারের একটা মানে অবিচ্ছেদ্য অংশই আমরা মনে করি। আমি অনেক সময় বলি যে আমার 3 ছেলে। সো আমার ছোটো ভাইয়ের ছেলে, ও পড়াশোনা শেষ করে এখন একটা বিদেশি ব্যাংকে চাকরি করছে। করে ভালো লাগলো যে আপনারা এখনও যৌথভাবে থাকছেন। এটা এই সময়, এই অস্থির সময়ে এটা সত্যি বিরল। এটা অনেককে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই। আমরা একটু যদি এই পোশাক খাতের গল্পে আসি, সব ব্যবসায়ের কিন্তু একটা বড় জার্নি থাকে, সংগ্রামের গল্প থাকে। একজন ফজলুল হকের ব্যবসার চিন্তাটা মাথায় কিভাবে আসলো, কিভাবে শুরু হলো আসলে? আমার সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশের সবচাইতে বিখ্যাত মানে ইনস্টিটিউট, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট, IBA নামে যেটা পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মাস্টার্স করার সুযোগ পেয়েছি। এটা আমার জীবনের একটা বড় অর্জনের ভিতর আমি এটাকে একটা বড় অর্জন হিসেবে দেখি। আমাদের পুরো পরিবারই ব্যবসায়ী পরিবার, কিন্তু আমার কেন জানি এই ছিল যে আমি ব্যবসা করব না। আমি ছোটোবেলা থেকে আমার একটা জিদ ছিল যে ব্যবসা করব না, এবং পড়াশোনা শেষ করে আমি যথারীতি চাকরিতে যোগ দিই। এবং তখন আমার ছোটো ভাই, যেই ছোটো ভাইটা মারা গেছে, ও তখন আমাদের আমার বোনদের একটা কারখানা ছিল, গার্মেন্টস কারখানা ছিল, ওই গার্মেন্টস কারখানার সঙ্গে ও জড়িত ছিল। ও আমাকে খুবই সবসময় এক ধরনের পোক করতো আর কি, যে তুমি কেন এত পড়াশোনা করে চাকরি করছো, কেন তুমি এই গার্মেন্টস লাইনে আসছো না, ইউ ক্যান মেক এ বাইং হাউস, এবং
মানে এখানে স্পিক ইংলিশ গুডস, ফরেন কানেকশন ও আমাকে মানে যথেষ্ট অনুপ্রাণিত, পাশাপাশি যথেষ্ট পুশও করেছে যে ও আই এম নট শিফটিং মানে টু বিজনেস। এবং সেই ক্ষেত্রে এটাও সত্যি যে আমাদের সামগ্রিকভাবে আমার বাবা তখন জীবিত, মানে আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না যে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে আমি ব্যবসা শুরু করি। তারপরেও মানে এই ছোটো ভাইয়ের মানে অনুপ্রেরণা বা ওর মানে ওর বলা যায় যে ওর একটা জিদাজিদির কারণে আমি ব্যবসা শুরু করি। এবং ওই যে বললেন যে সংগ্রামের গল্প, আমার সংগ্রামের গল্পটা ওইখান থেকে শুরু। যে আমার প্রথম যে বললাম যে আমার বিরাট কোনো মানে মূলধন ছিল না, আমার প্রথম ব্যবসা আমার অফিসটা ছিল। আমরা তখন একটা ভাড়া বাসা থাকতাম, বাসাটা বেশ বড়ই ছিল। বাসাটাই অফিস? বাসায় ড্রয়িং রুমটাকে প্রথম অফিস। প্রথমে আমি ড্রয়িং, পুঁজি কত দিয়ে শুরু করলেন? ওইটা অলমোস্ট জিরো ক্যাপিটাল যদি ধরতে পারেন। হ্যাঁ, যে একটা অফিস, যেহেতু ড্রয়িং রুমে অফিস করেছি, খুব বেশি ফার্নিচারও লাগে নাই। কিন্তু মানে ওই অফিস করার পরে কিছুদিন পরে বাড়িওয়ালার তরফ থেকে আপত্তি চলে আসলো যে এটা একটা মানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিল্ডিং, আপনি তো এখানে, হুইচ ইজ ভেরি মাচ মানে নর্মাল ছিল, যে মানে তার অবজেকশনটা নর্মাল ছিল, আমার কাজটা নর্মাল ছিল না। ওইটাও মানে যে বাইং হাউসে শুরু করলাম, অলমোস্ট প্রথম 1.5 বছরে মানে আই ডি নট হ্যাভ এনি ইনকাম, মানে ওইখান থেকে আমার কোনো ইনকাম আসেনি। সো দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট টাইম। আমি চাকরিও ছেড়ে দিয়েছি, মানে ঠিক বিরাট কোনো ক্যাপিটাল নিয়েও শুরু করি নাই। তো এই 18 মাস যদি আপনার কোনো ব্যবসায় ইনকাম না থাকে, অফিসে কোনো রকম লাভ হয়নি আপনার 18 মাস? কোনো ইনকামই হয় না, লাভ তো পরের প্রশ্ন। আচ্ছা, লোকসান হচ্ছিল তার মানে? প্রতিটাই লোকসান। আমি যে মানে অফিস ভাড়া দিচ্ছি, টেলিফোন বিল দিচ্ছি, আপনার ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, স্টাফদের বেতন দিচ্ছি, পুরোটাই লস। কখনো মনে হয়নি যে কুইট করে ফেলি আমি? মানে তখন তো মানে প্রতিটা মুহূর্তেই কুইট করার চিন্তা ভাবনা, কারণ 18 মাস আপনি শুধুমাত্র মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টা তা না, মানসিকভাবে তো এটা একটা বড় সময়। আপনি ধাক্কা, আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, আপনি এখনই চিন্তা করেন যে আপনি একটা ব্যবসা শুরু করলেন, 18 মাস কোনো রিটার্ন নাই, কোনো রেভিনিউ ইনকাম নাই। তখন তো আপনি বিয়ে করেননি? না, বিয়ে করেছি আমি তখন, মানে বিয়ে, সো দ্য ভেরি টাফ টাইম তখন। এবং দ্যাট ওয়াজ, তাহলে তো আরও বাড়তি চাপ ছিল? কঠিন চাপ। আমি যখন ব্যবসা শুরু করেছি তখন আমি চাকরি, এবং তখন আমার মানে এই দ্বিতীয় ছেলেরও জন্ম হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট টাইম ইন মাই হোল লাইফ। এবং ওই যখন টাফেস্ট টাইমটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি, তখনই প্রথম একটা ব্রেক থ্রু পেয়ে গেলাম। এবং ওই ব্রেক থ্রুটা আমার ব্যবসায় প্রথম যে ব্রেক থ্রু, দ্যাট ওয়াজ মানে ওইখানকার সময় ইট ওয়াজ ভেরি বিগ এনাফ। সো এটা হয়তো দীর্ঘদিন, 18 মাস পরে একটা ব্রেক, অবিশ্বাস্য একটা বিজনেস, কোনো একটা বড় অর্ডার পেয়ে গেলাম। সো এইটা মানে ওইটা ধরতে পারেন জীবনের সেকেন্ড, আমি যদি আইবিএতে ভর্তি হয়, আইবিএ ব্যাপারটা প্রথম বলি, সেকেন্ড ব্রেক থ্রু ওই বিজনেসটা পাওয়া। হ্যাঁ, সো এরকম আমার মনে হয় যে আমাদের জেনারেশনে যারা ব্যবসা করে আসছেন, 2-1 বাদে প্রত্যেকেরই মানে সংগ্রামের একটা গল্প আছে, এক একজনের গল্প এক এক রকম। ফজলুল হক, আমরা পোশাক খাতের চ্যালেঞ্জ, আপনার জীবনের সংগ্রামের আরও গল্প শুনবো। আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন পরিবেশ বান্ধব সবুজ কারখানার মালিক, উদ্যোক্তা, সফল ব্যবসায়ী জনাব ফজলুল হক। আমরা আরও আড্ডা দেব, কথা বলবো। এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। আশা করি আপনারা আমাদের এই আলোচনা উপভোগ করবেন, সাথে থাকবেন। দর্শক সবাইকে আবারও ঈদ মোবারক। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে আমাদের ঈদের বিশেষ আয়োজন আড্ডা সাফল্যের গল্প অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিকেএমই এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল হক। আরও একবার ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। আমরা যে গল্প শুনছিলাম, আপনার জাস্ট বিরতিতে যাওয়ার আগে সংগ্রামের একটা গল্প বলছিলেন। সেই গল্পটা মানুষের মধ্যে আসলে কৌতূহল থাকে, গল্প জানতে চাই। এই যে একটা দীর্ঘ জার্নি, প্রায় 30 বছরের জার্নি আমি যদি ভুল না করি, আপনার সব থেকে টাফ সময়টা বলছিলেন আপনি, ঘুরে দাঁড়ানোর গল্প। সেখান থেকে আসলে এই সবুজ কারখানায় আসার চিন্তাটা কখন মাথায় আসলো? না, এরপরে ধরেন আমাদের পাশাপাশি আমাদের একটা ছোটোখাটো, আমরা কয়েকজন মিলে, বন্ধুবান্ধব মিলে একটা ছোট্ট একটা কারখানাও শুরু করি ওই পাশাপাশি, বা আমাদের কিছু পাশাপাশি আমরা কারখানাটা শুরু করি। তো ওই কারখানা চলছিল, কারখানাটা পরে আরেকটু বড় হয়েছে। এরপরে আমি বিকেএমইর সভাপতি হয়েছি, আপনারা জানেন এটা 2004 থেকে 2010 সাল পর্যন্ত আমি সেই দায়িত্ব পালন করেছি। এরপরে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ছিলাম 2011-2013। তো এই 2013 সালে যখন এই 24 এপ্রিল রানা প্লাজার ধসের ঘটনা ঘটলো, তখন মানে ওটা অন্য আরেকটা গল্প। যে যদি মূল বিষয়টা বলি, যে এই যে মানে রানা প্লাজাকে কেন্দ্র করে পুরো বিশ্বে বাংলাদেশের
পোশাক শিল্প নিয়ে একটা নেতিবাচক ধারণার জন্ম হলো। এবং এর পূর্বে যদি যখন বলি যে আমি যখন বিকিএমের সভাপতি ছিলাম, এমপ্লয়ার্স ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, বিভিন্ন যে সভা সেমিনার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সেমিনারে সবসময় বাংলাদেশ নিয়ে একটা নেগেটিভ আলোচনা, এবং আমাদেরকে সব জায়গাতেই একটা জবাবদিহিতার মুখোমুখি হতে হতো যে বাংলাদেশের লেবার স্ট্যান্ডার্ড ভালো না, সেফটি সিকিউরিটি ভালো না। সো ওই ইতিহাস প্লাস রানা প্লাজার পরবর্তীতে যে বাংলাদেশের পুরো ব্যাপারটা নিয়ে একটা নেতিবাচক মানে প্রচারণা, সব মিলিয়ে মানে আমাদের ভিতরে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করছিল যে আমরা এমন কিছু একটা করতে চাই যেটা বাংলাদেশের টোটাল ইমেজটাকে মানে একদম ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। তো তখন একদিন মানে আমরা গবেষণা করছিলাম কি করা যায়। আমরা তখন একটা নতুন কারখানা, এখানেই একটা নতুন কারখানা করব, স্ট্যান্ডার্ড কারখানা করব, এরকম একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলাম। তো আমার এক মানে সহকর্মী মানে একদিন এসে বললেন যে এরকম শ্রীলঙ্কাতে গ্রিন ফ্যাক্টরি আছে, আমরা তো গ্রিন ফ্যাক্টরি করতে পারি, দ্যাটস এ গুড আইডিয়া। আমার মনে হলো যে একটা নতুন কিছু করা যায়। তো ওই গ্রিন ফ্যাক্টরি আইডিয়া নিয়ে কাজ করতে করতে তারপরে গিয়ে জানলাম যে গ্রিন ফ্যাক্টরি নানান রকম ক্লাসিফিকেশান আছে। এই সার্টিফিকেশনের মানে নর্মাল সার্টিফিকেশান, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। তো তখন আমাদের মাথায় আইডিয়া আসলো যদি আমরা এখানে নাম্বার 1 হতে পারি তাহলে তো পুরো পৃথিবীকে একটা চমকে দেওয়ার মতো একটা বিষয় আসে। তো আমরা মানে শ্রীলঙ্কা থেকে একজন কনসালটেন্ট আনলাম, যিনি এর আগে সাকসেসফুলি শ্রীলঙ্কার বেশ কয়েকটা বড় বড় কারখানা করেছেন। তো তার সঙ্গে পরামর্শ করলাম এবং তাকে বললাম যে আমরা এরকম পৃথিবীর মানে 1 নম্বর ফ্যাক্টরি করতে চাই। এখন ভদ্রলোকের মানে মনে হয় আমাকে দেখে বা আমার যারা সহকর্মী তাদেরকে দেখে সব কিছু মিলে ওনার খুব একটা পছন্দ হয়নি। তো উনি বললেন, উনি আমাদের এই প্রস্তাবে একমত হলেন না, বললেন না এটা আসলে অনেক কষ্টকর একটা বিষয়, ইটস এ লং জার্নি, ভেরি ক্রিটিক্যাল জার্নি, মোস্ট লাইকলি মানে ইউ উড নট বি এবল টু ডু ইট, বেটার এই পথে না যাই। আমাদের মাথায় তখন আসলে মানে একটা রোখ চেপে গেছে না করলে। তো আমরা বললাম যে ভাই যদি করি তাহলে 1 নম্বর নিয়েই করতে হবে, আদারওয়াইজ আমরা এই প্রজেক্টে যাবো না। কারণ আমাদের মূল টার্গেটটা তখন ছিল যে এমন কিছু একটা করা যে বাংলাদেশের এখন এইটা এখন যদি আমরা অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ এখন এরকম তাত্ত্বিক গবেষণার কথা অনেকেই বলেন, কিন্তু যারা আমাদেরকে ওই সময় থেকেই জানেন, চিনেন, তারা জানেন এই কাহিনীটার পেছনে আরও অনেক গল্প আছে। সো এইখানে তারপর উনি আমাদের এই জেদ দেখে বললেন ঠিক আছে আমরা সাইটটা ভিজিট করি। উনি আসলেন এই এলাকাটা ঘুরে ফিরে, বললেন যে না ঠিক আছে, উনি রাজি হলেন। তো আমরা যখন এই পরিকল্পনাটা করি তখন থেকে আমরা বিশ্বের 1 নম্বর হওয়া নিয়েই পরিকল্পনা শুরু করেছি এবং এই চলতি পথে আমরা অনেকের সহায়তা পেয়েছি। মানে ওই টার্গেটে আমরা অবিচল ছিলাম এবং তখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ছিল 90 আমি যতদূর জানি। তো আমাদের টার্গেট ছিল আমরা 95 স্কোর করব এরকম একটা। তো আমরা যখন 92তে পৌঁছে গেলাম, ওরা আবার পিরিয়ডিক্যালি রিপোর্ট দিত যে আমাদের এত হয়েছে। তখন এইটা ছিল 92 ছিল পৃথিবীর ইতিহাসে যে কোনো রকম কারখানার জন্য সর্বোচ্চ নম্বর। সো আমরা তখন দাবি করতাম যে এটা গ্রেনেস্ট ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড। তো এর পরবর্তীতে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অন্তত 5-6টা কারখানা 92টাকে ক্রস করে গেছে। আমাদের এখন আর কোনো স্কোপ নাই যে ওইটাকে আমরা করি। এবং আমার মনে হয় যে ওইখানে আমাদের মানে একটা বড় সফলতা যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটা যে গ্রিন রেভলিউশন তৈরি হয়েছে আজকে বাংলাদেশে। এখন একটা কেউ নতুন কারখানা করতে গেলে গ্রিন কারখানা ছাড়া হয়তো কেউ চিন্তাই করে না। আমরা অলরেডি 2 শতাধিক কারখানা করে ফেলেছি এবং আমার মনে হয় যে ওই চিন্তাধারায় এখন কেউ স্বীকার করলো কিনা আমি জানি না, বাট আমাদের বিশ্বাস যে আমরা একটা বীজ বপন করতে পেরেছি, মানুষের ভিতরে অনুপ্রেরণার একটা বীজ ওই মুহূর্তে বপন করতে পেরেছি এবং সেই জায়গাটাই আমাদের আজকে সবচাইতে ভালো লাগার জায়গা। নিঃসন্দেহে এটা অনেকের জন্য পরবর্তীতে আমরা দেখেছি অনুপ্রেরণা হয়েছে বলে আজকে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে সেরা 50টি কারখানার বেশিরভাগই 40টির বেশি আমাদেরই দখলে বা সর্বোচ্চ নম্বর পাচ্ছে। এক ধরনের নীরব সবুজ বিপ্লব নিঃসন্দেহ হয়েছে। আপনি বলছিলেন যে 18 মাস আপনাকে শুরুতে লোকসান করতে হয়েছে টানা, এরপরে যে আপনার বড় ধরনের পরিবর্তন আসলো, এরপরে কি কখনো আবারও লোকসানের মধ্যে আপনার কখনো পড়তে হয়েছে নাকি এরপর ধারাবাহিকভাবে আপনি শুধু সফল হয়ে গেছেন? না, ধারাবাহিকভাবে সফল আসলে জীবনে খুব কম লোকই আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে সফল হওয়া, কারণ ব্যবসায় আপনার লাভ লোকসান ওইটা আমি বললাম যে একটা বড় ধরনের, কারণ তখন আমার ছিল অস্তিত্বের প্রশ্ন। মানে তখন আমি যেই 18 মাস পরে যেই ঘুরে দাঁড়ানোর কথাটা বললাম, ওইটা হয়তো আমি আর 2-1 মাস পারতাম কিনা আমি জানি না। এরপর হয়তো আমাকে আবার চাকরিতে ফিরে যেতে হতো, মানে আমার সংসার চালানোর জন্য। বিষয়টা আমার পুঁজিতে আর কুলাচ্ছিল না যে হ্যাঁ সংসারে, এবং এরকম সময় গেছে যে আমি হয়তো আমার ছেলের দুধ কেনার জন্য টাকাও পাচ্ছি না। এরকম 1-2 মাস হয়তো এরকম গেছে যে মানে ঠিক
মানে টাকাটা জোগাড় হচ্ছে না, এরকম ঠিক আছে। সো আমার জন্য একদম দেয়ালে পিঠ থেকে গিয়ে আরও গিয়েছে, এবং এরপরে ব্যবসাতে উত্থান পতন থাকবেই, মানে লাভ লোকসান ওর ভিতর দিয়ে ব্যবসা চলতে হবে। ফজলুল হক, আমরা এই জার্নির আরও গল্প শুনবো, বিশেষ করে পোশাক খাতের আগামী দিনের সম্ভাবনা, চ্যালেঞ্জের। আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আড্ডা ও সাফল্যের গল্পে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফজলুল হক, প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। আমরা আরও কথা বলবো, আশা করি আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ার্ডের ঈদের বিশেষ আয়োজন আড্ডা ও সাফল্যের গল্পে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইউ এর সাবেক সভাপতি ফজলুল হক। আরও একবার ঈদ মুবারক। আমরা আপনার দীর্ঘ অভিজ্ঞতার গল্প জানছিলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট ছোট করে আর দু একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। কখনো এখনকার প্রজন্মে ব্যবসা করতে গিয়ে আপনার কাছে মনে হয় কিনা যে আগের তুলনায় ব্যবসা করা কি আসলে সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে আরও? এটা একটু জটিল প্রশ্ন। কিছু কিছু জায়গায় হয়তো সহজ হয়েছে, কিছু কিছু জায়গায় সহজ হয়েছে এই কারণে যে ধরেন আমরা মানে যখন সবুজ কারখানার কথা যদি ধরি, সবুজ কারখানা যখন শুরু করি এই ধারণাটাই মানে ছিল না। ফলে পলিসি মেকার বলেন বা এটার সঙ্গে যারা জড়িত যে সমস্ত সরকারি কর্মকর্তারা, তারা মানে ঠিক এটার সঙ্গে পরিচিত না থাকাতে কাজকর্মে বেশ অসুবিধা হয়েছে, কিন্তু লোকজন এখন এটা জানে। এটা একদিকে যদি মনে করেন যে ভালো ভালো দিক, সহজ হয়েছে। লোক মানে ব্যবসার বাইরে যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা ব্যবসা সম্পর্কে আরও অনেক জানেন। সো এটা কাজ করতে তাদেরকে বলতে, তাদেরকে বোঝাতে সুবিধা হয়। এটা একটা ভালো দিক। আর যদি খারাপ দিক বলেন, ব্যবসা দিনে দিনে কঠিন হচ্ছে এই কারণে, কারণ বিশেষ করে আমরা যে ব্যবসার সঙ্গে জড়িত আছি, ব্যবসার আমরা যেহেতু বড় হচ্ছি, বড় হওয়ার একটা খারাপ দিক আছে যে আপনি আরও অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হন, এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। দেশীয় এই কারণে যে ধরুন আমরা যখন ব্যবসা শুরু করি তখন কারখানার সংখ্যা হয়তো ছিল কয়েকশো, এখন কারখানার সংখ্যা হচ্ছে কয়েক হাজার। সো ইন্টারনাল কম্পিটিশান বেড়েছে এবং আন্তর্জাতিকভাবে কম্পিটিশান বেড়েছে, এবং শুধু কম্পিটিশান বাড়া না, রিকোয়ারমেন্ট। ধরেন আমরা যখন 30 বছর আগে ব্যবসা শুরু করেছি তখন মানে কমপ্লায়েন্স বলতে বলা হতো যে চাইল্ড লেবার আছে কি না, চাইল্ড লেবার না থাকলেই ফ্যাক্টরি কমপ্লায়েন্ট। এরপরে শুরু হলো দ্বিতীয় সিঁড়ি আছে কি না, তারপর কিছুদিন ছিল আপনার মেইন গেট তালা দেওয়া থাকে কি না। কিন্তু এখন তো কমপ্লায়েন্সের সংজ্ঞা বিস্তৃত, বিশাল বিশাল ব্যাপার। সো আপনি এবং ব্যবসায় যদি এটা একটা ধরেন ব্যবসায় জটিলতা বেড়েছে। আবার অন্যদিকে ধরেন যে আমি যেটা এর আগে বলছিলাম যে সাম্প্রতিক সময়ে ব্যবসা করার যে সমস্ত কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যে গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, শ্রমিকদের মজুরি বেড়েছে, অন্যান্য অনেক কিছু জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমাদের উৎপাদিত যে পণ্য সেই পণ্যের দাম কমে গেছে। এটা মূলত কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে চাহিদা কম। এই ব্যবসায় তৈরি পোশাকের ক্ষেত্রে আগের চাইতে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। নতুনদের জন্য আপনার কি বার্তা থাকবে, যারা আসলে নতুন বিনিয়োগ করতে চায়, নতুন কাজ করতে চায়, তরুণ উদ্যোক্তারা আসলে কেমন করছে আমাদের দেশে, তাদের জন্য আসলে সাফল্যের কোনো মূল মন্ত্র বা রহস্য? সাফল্যের মূলমন্ত্র রহস্য আমি নিজেকে অত সফল দাবি করি না, কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা, যেহেতু মানে একটা সংগ্রামী জীবন মানে পার করে আসছি, তো সেই অভিজ্ঞতার আলোকে যেটা বলতে চাই যে কোনো একটা সাকসেসফুল মানে এরিয়া দেখে ওইখানে সবার ঝাঁপিয়ে না পড়াটাই বুদ্ধিমানের কাজ, যেটা বাংলাদেশে হয়েছে এবং সব দেশই হয়, বাংলাদেশে হয়তো একটু বেশি হয় যে একজন সাফল্য পেয়েছে সবাই ওইখানে ঝাঁপিয়ে পড়লো। সো এইখানে তরুণদের মেধা, তাদের জানাশোনা আমাদের চাইতে অনেক বেশি, কারণ আমাদের সময় ইন্টারনেট ছিল না, অনেক কিছু ছিল না। এখন তো তরুণদের পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয়। সো এখন যারা তরুণ আছে এবং আমরা দেখতে পাই যতটুকু খোঁজখবর নেই, নতুন নতুন অনেক আইডিয়া মানে বিজনেস আইডিয়া মার্কেটে চলে এসেছে। তো তরুণদের প্রতি আমার দুইটা ছোট্ট পরামর্শ থাকবে। একটা হচ্ছে যে দুই তিনটা যদি বলি, যে একটা হচ্ছে আইডিয়ার ক্ষেত্রে মানে বৈচিত্র্য আনা, দ্বিতীয় হচ্ছে যেই ব্যবসায়ী করুক তারা একটু ছোট আকারে শুরু করা। কারণ আমি আমার অভিজ্ঞতায় বলি, যদি আমি ওই 18 মাস যদি অনেক বড় একটা এস্টাবলিশমেন্টে শুরু করতাম, তাহলে তো 3 মাস পরে আমাকে বন্ধ করে দিতে হতো। যেহেতু আমার এস্টাবলিশমেন্টটা ছিল স্মলেস্ট পসিবল, সো আমি 18 মাস সার্ভাইভ করতে পেরেছি। সো এই পরামর্শটা আমি সবসময় দিয়ে থাকি, যে ব্যবসাটি শুরু করুক ওই ব্যবসার ভেতরেই কত ছোট আকারে ব্যবসাটা শুরু করা যায়, বৈচিত্র্য থাকা, একটু সতর্কভাবে ব্যবসাটা করা এবং নিজের উপরে কনফিডেন্সটা ঠিক রাখা। এবং আমার মনে হয় যে এই দুই তিনটা জিনিস, বেসিক জিনিস ঠিক থাকলে, এবং আরেকটা জিনিস আমি যে কোনো ক্ষেত্রে আমি করতে চাই, নিজের প্রতি নিজে সৎ থাকা। ব্যবসায়িক যে পরিকল্পনা, এখানে সৎ থাকা, যে অসৎ পরিকল্পনা, অসাধু উপায়ে অনেক টাকা পয়সা উপার্জন করা, এরকম পরিকল্পনা মাথায় না নেওয়াটাই আমার মনে হয় যে তরুণদের জন্য একটা মানে, এবং সেটা একটা আত্মতৃপ্তিরও বড় জায়গা থাকে। আপনার একটু যদি আমরা ব্যক্তিগত জীবনে আবারও ফিরি, ব্যবসায়িক জীবন জানছিলাম যে
একজন ব্যবসায়ীর লাইফ রুটিন অনেক ছকে বাঁধা থাকে, ঘড়ির কাঁটার সাথে থাকে। আপনারা আসলে ঘুম থেকে কখন ওঠেন, কখন কাজ থেকে ফিরেন? আমার যদি ব্যবসা এখন যদি রুটিন ধরেন একেবারে মুখস্থ, হ্যাঁ মানে আমার মুখস্থ, আমার পরিবারের সদস্যরা বলে দিতে পারবেন যে এখন ঘড়িতে এতটা বাজে আমি ঠিক কী করছি এবং কোন জায়গায় বসে আছি। মানে আমার জীবনযাপন একদম খুবই গতানুগতিক, একেবারেই ছকে বাঁধা। কারণ আমার আসলে বাইরের জীবনযাপনটা মানে মোটামুটিভাবে আমি বিচ্ছিন্ন, মানে এই ব্যবসায়ী যেমন ক্লাব লাইফে যায় সন্ধ্যাবেলায়, আমার কোনো ক্লাব লাইফ নেই। আমি বাসা থেকে ফ্যাক্টরি, যদি এরকম সামাজিক কোনো অনুষ্ঠান থাকে, কোনো মানে মিটিং থাকে বা ধর্মীয় বা কোনো সেমিনার টেমিনার, আমাকে ওই বিকেএম এর প্রাক্তন সভাপতি হিসেবে যেটা আপনি পরিচয় করেন, সেই হিসেবে অনেক সময় অনেক সভা সেমিনারে যেতে হয়। তো ওইগুলো গেলে ওইরকম বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান ছাড়া আমি অফিস টু বাসা, বাসা টু অফিস। সো আমি একটা বাজে অভ্যাস যে আমি ঘুমাতে যাই দেরি করে, মানে এটা অনেক ছোটোবেলা থেকে, একেবারে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই দেরি করে ঘুমানো, সেইটা এখনও আছে। বাট এখন হয়তো চেষ্টা করছি এই সময়টাকে কতটুকু এগিয়ে আনা যায়। সো যেমন আমি আবার খেলা দেখার পাগল, হ্যাঁ মানে সব রকম খেলা না হলেও স্পেশালি ক্রিকেট এবং ফুটবল, যেটা হয়তো বাংলাদেশের ফুটবল দেখি না, বাট ইউরোপিয়ান ফুটবল, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ক্লাবের খেলাগুলো আমি নিয়মিত দেখি। হ্যাঁ যেন আমি মানে ইংলিশ প্রিমিয়ার লিগে আমার যেই টিম সাপোর্ট করি, লিভারপুল বা লা লিগা, আমি রিয়াল মাদ্রিদের সাপোর্ট করি, এদের সবগুলো খেলা দেখার চেষ্টা করি। এবং এই খেলাগুলো আমাদের বেশিরভাগই মানে মাঝরাতে বা এবং আরও গভীর রাতে হয়। হ্যাঁ, বিশেষ করে যখন উইন্টার টাইম শুরু হয় তখন এটা রাত 2টার সময় শুরু হয়। সো এটা একটা, এই কারণেও অনেক দেরি করে ঘুমাতে হয়। আমার ওয়াইফ যখন দেখলো যে আমি ঘুম থেকে উঠেছি, বা আমি অনেক সময় ওকে মিস কলও দিই যে আমি ঘুম থেকে উঠেছি, তো তার প্রথম কাজই হচ্ছে যে আমাকে আমার বিছানায় পত্রিকাটা দিয়ে, এবং ওই পত্রিকা পড়েই যে ঘুম ছাড়ানোর যে ব্যাপারটা, ওইটা পত্রিকা পড়ে, এইভাবেই দিনটা নর্মালি শুরু হয়। ব্যবসায়ীদেরকে নিয়ে অনেকেই মনে করেন যে ব্যবসায়ীরা অনেক কাঠখোট্টা হয়, তাদের নরম হৃদয় হয় না, অনেক কঠোর টাইপের মানুষ হন। সেক্ষেত্রে ফজলুল হকের ক্ষেত্রে কীরকম, যে আপনার পরিবারের অভিযোগটা কেমন, যে অনেক রাগী মানুষ নাকি আপনি অনেক ঠান্ডা? না, আমার রাগ নিয়ে আমার পরিবারের অনেক অভিযোগ আছে। আমি রেগে গেলে অনেক ভয়ঙ্কর, আমি এটা হয়তো, বাট এটার পাশাপাশি যে কঠিন হৃদয়, আমার মনে হয় আমার সঙ্গে যারা মিশেছেন তারা, আমার পরিবার শুধু না, অন্য যারা মিশেছেন তারা হয়তো আমাকে কঠিন হৃদয়ের মানুষ বলবেন না। কারণ আমি সাংস্কৃতিক চর্চার সঙ্গেও আমার একেবারে ছেলেবেলা থেকে জড়িত। আমি ধরেন কবিতা আবৃত্তি, বিতর্ক, স্টেজে গান গাওয়া সবই করেছি। এখনও টুকটাক হয়তো নিজে চর্চা ঠিক করে না, বাট ওইটা করেছি। সো এই কারণেই আপনার ভিতরে যখন এইরকম একটা চর্চা থাকে, সো কঠিন হৃদয়টা বোধ হয় তখন আর কঠিন থাকে না। নিশ্চয়ই। আড্ডা দিতে পছন্দ করতেন? এটা আড্ডা দেওয়াটাও তো ভয়ানকভাবে পছন্দ করতাম। এখন কি সেটা পরিবারের চাপে দিতে পারেন না? এখন ঠিক পরিবারের চাপে না, এখন জীবন দায়িত্বের চাপে বা প্যাটার্নের কারণেই। হ্যাঁ, যে ধরেন যে এখনও আমরা বন্ধুবান্ধবরা হয়তো রুটিন করে, আগে এক সময় ছিল যে একদম সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আড্ডা না দিলে তো এবং তখন হয়তো ঘুমও হতো না ঠিক মতো। হ্যাঁ, বা আমার এক সময় ছিল, আমাদের সকালেও একটা আড্ডা ছিল, সকাল 10টা 11টার দিকে এক সময় একটা জীবনের একটা পার্টিকুলার টাইমে সকাল 11টা একটা আড্ডা ছিল। ওই আড্ডা না গেলে তো আমার মনে হতো যে দিনটাই ঠিক মতো শুরু হচ্ছে না। সো আড্ডা জীবনের একটা, আমার মনে হয় যে বাঙালির জীবনে বিশেষ করে আড্ডা একটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই সমাজে খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে যারা আড্ডাকে পছন্দ করে না বা আড্ডা উপভোগ করে না। এখনও পারিবারিকভাবে আড্ডা হয়, বা এরকম আপনার সঙ্গেও হয়তো যে আমরা হয়তো আজকে এই সুযোগে অনেক আড্ডা দিলাম। হ্যাঁ, তো এরকম আড্ডা একটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি একটা মানুষ যতদিন সুস্থ থাকে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, আড্ডা ছাড়া কারো পক্ষে সুস্থভাবে বেঁচে থাকাটাই মুশকিল। অবসর সময়ে কি করেন, যদি কখনো অবসর পান, ছুটির দিনে বা অবসর সময়টাই? অবসর সময়ে অবসর বলতে তো ভিন্ন অবসর আমি ঠিক বেশি হয় না, ওই রকমভাবে যে আমি খুব ব্যস্ত থাকি বিষয়টা তা না। আমার প্রতিদিনই তো মানুষের কিছু না কিছু অবসর থাকে। সো পত্রিকা পড়া, আমি সবসময় আপডেট থাকার চেষ্টা করি হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেইটা খেলাধুলার কথা বলছিলাম, খেলাধুলার ক্ষেত্রে হয়তো আমার একটা বিশেষ ঝোঁক আছে, বাট পলিটিক্স নিয়ে আমি খুব বেশি ইনভলভ না। বাট ইন্টারন্যাশনালি পলিটিক্যালি কী হচ্ছে, সাধারণ ঘটনাগুলি কী হচ্ছে, আমার এটা একটা বিশাল নেশা, জানার চেষ্টা, এবং সবসময় নিজে আপ টু ডেট থাকা, যে পৃথিবীর একটা যে কোনো প্রান্তে বড় ঘটনা ঘটে গেছে, ওইটা এই আমি জানলাম না, এটা মনে হয় যে নিজেকে একটু ব্যাকডেটেড মনে হয়ে যায়। সো এই অবসর সময়ে এটা একটু যে আপডেট থাকা, এবং এখন ইউটিউব একটা বড়
মানে সেখানে অনেক সময় কেটে যায়, অনেক সময় কেটে যায়। সেটা আমার নিজের পছন্দের মানে জিনিসগুলো দেখা, তার ভিতরে নিউজ থাকে, গান শোনা থাকে, কবিতা, আমি সেইগুলো মানে উপভোগ করার চেষ্টা করি। ফজলুল হক, অসংখ্য ধন্যবাদ জানাই এই আড্ডায় ঈদের এই বিশেষ আয়োজনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আপনার এই ব্যবসায়িক যে দীর্ঘ সংগ্রামের জীবন সেটি আরও বেশি সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা করি আমরা। আবারও ঈদ মোবারক আপনাকে। আপনাকেও ঈদ মোবারক, এবং আমাকে এই অনুষ্ঠানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার নিজের কথা বলবার, সাধারণত এইভাবে কথা বলার সুযোগ খুব বেশি হয় না, মানে 2-1বার হয়তো হয়েছে। তো আপনাকেও ধন্যবাদ, এবং আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখলেন সবাইকে আরেকবার ঈদ মোবারক। দর্শক, আমরা এই দীর্ঘ বর্ণিল জীবন, কর্মময় জীবন, একজন ব্যবসায়ীর আসলে নানা রকম চড়াই উতরাই থাকে, এই স্বল্প সময় আমরা চেষ্টা করেছি জনাব ফজলুল হকের জীবন সংগ্রামের গল্প জানতে। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সবাইকে শুভকামনা।